আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে চলছো, নিজে ভালো আছো, পরিবারকে সুস্থ রেখেছো এবং দেশকেও সুস্থ রাখার চেষ্টা করছো। আবারও তোমাদের সঙ্গে দেখা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা তোমাদের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। দি নেচার অফ দি পর্তুগিজ ট্রেড। বাংলায় বলতে গেলে বলতে হয় পর্তুগিজ বাণিজ্যের প্রকৃতি বা স্বরূপ। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্র পথে দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে পশ্চিম ভারতের কালিকট বন্দরে অবতরণের মাধ্যমে পর্তুগিজদের প্রাচ্যে আগমনের সূচনা করে। পর্তুগালের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্রের পক্ষে ঐতিহাসিক সাফল্য অর্জন বিশ্বের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা বলে মনে করা হয়। তারা 1511 সালে মালয়ের বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র মসলা দ্বীপপুঞ্জের প্রবেশ পথ এবং মসলা দ্বীপসমূহ ও মসলা বাণিজ্যের স্নায়ুকেন্দ্র মালাক্কা দখল করে। এই দখলদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের সামনে মসলা বাণিজ্যের পথ উন্মুক্ত হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় 1511 থেকে 1641 সাল পর্যন্ত 130 বছর ধরে তাদের অস্তিত্ব বজায় রেখে ইউরোপীয় আধিপত্যের ইতিহাসে জায়গা দখল করে। এর ফলে তারা যে আধিপত্যের জায়গা প্রতিষ্ঠিত করে সেই প্রতিষ্ঠাকে আরো সুদৃঢ় করতে এবং শক্তিশালী করতে তারা কতগুলি পদক্ষেপ গ্রহণ করে। আমরা আজকে সেই পদক্ষেপগুলোই আলোচনা করব, কিভাবে তারা এই অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠার পথকে আরো সুগম করে তুলেছিল। প্রথমে আমরা ধরে নিই মালাক্কা বন্দরের প্রতিরক্ষা হিসেবে দুর্গ নির্মাণ করা, অর্থাৎ মালাক্কা দখলের পরে তারা এখানে যে কাজটি করেছিল সেটি হচ্ছে মালাক্কাতে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করা। বিশেষ করে তারা এমন একটি সুরক্ষিত দুর্গ নির্মাণ করে যেটি ওই অঞ্চলের ইতিহাসে ছিল প্রথম একটি শক্তিশালী দুর্গ। দুর্গ নির্মাণ করার পরে তারা সেখানকার যে স্বাভাবিক ব্যবসা বাণিজ্য চালু ছিল সেই ব্যবসা বাণিজ্য চালু করার ব্যাপারে উৎসাহ প্রদান করার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে। এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার গোটা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সে সময় মালাক্কার শেষ সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের কাছে পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়েই তিনি প্রথমে চলে গিয়েছিলেন জোহরে, পরে সেখান থেকে তিনি পাহাঙে যান। পাহাঙে তিনি চেষ্টা করেছিলেন যাতে পর্তুগিজদের তিনি মালাক্কা থেকে বিতাড়িত করতে পারেন। এ কারণে তিনি একটি নৌবাহিনী গঠন করেন এবং চীন সম্রাটের কাছেও সাহায্য প্রার্থনা করেন, কিন্তু তার সেই আশা সফল হয়নি। তিনি পুনরায় আবার জোহরে ফিরে যান। এরপরে 1515, 1519, 1523 এবং 1524 সালে মোট 4 বার তিনি মালাক্কায় পর্তুগিজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, কিন্তু তিনি তাদের কাছে পরাজিত হন। এরপরে তিনি শেষ চেষ্টা করার জন্য সিঙ্গাপুরের রি আউ দ্বীপপুঞ্জের বিংতাং দ্বীপে আশ্রয় নেন। বিংতাং দ্বীপে এসেও তিনি আবার চেষ্টা করেন পর্তুগিজদের বিতাড়নের জন্য।
কিন্তু 1526 সালে পর্তুগিজরা বিন্দা আক্রমণ করে এবং মালাক্কায় মুসলিম শাসকদের পতন ঘটায়। কারণ সুলতান মাহমুদ ছিলেন মালাক্কার শেষ মুসলমান শাসক। মালাক্কার যখন পতন ঘটে তখন মুসলমান বণিকেরা মালাক্কার বিকল্প বন্দর হিসেবে আরেকটি বন্দর গড়ে তোলার চেষ্টা করে। সে সময়ে আচেহতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল এবং সুলতান ছিলেন সুলতান আলী মেঘাত শাহ। তিনি আচেহকে মালাক্কার বিকল্প বন্দর হিসাবে গড়ে তোলেন। আচেহ বিকল্প বন্দর হিসেবে গড়ে তোলার পরিপ্রেক্ষিতে যেটি ঘটে সেটি হচ্ছে পর্তুগিজরা এতে অত্যন্ত ভীত হয়ে পড়ে। কেননা তারা বুঝতে পারে যে যদি আচেহকে তারা দমন করতে না পারে বা আচেহকে যদি পরাভূত করতে না পারে তাহলে হয়তো তাদের যে একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন সেটি সফল হতে নাও পারে। এই কারণে তারা আচেহকে দমন করার জন্য বা পরাভূত করার জন্য অনেকবার তারা ব্যবস্থা নেয়, কিন্তু ইতিমধ্যে আচেহ অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং 1529 থেকে 1587 সাল পর্যন্ত প্রায় 8 বার তারা মালাক্কা দখলের প্রচেষ্টা করে। এই প্রচেষ্টা পর্তুগিজদেরকে ভীত করে তোলে। তখন তারা অন্য পন্থা অবলম্বন করে। তারা আচেহর শত্রু বান্তাং ও ব্রুনাই সুলতানদের সাথে বাণিজ্যিক চুক্তি করে। সে সময়ে ব্রুনাই তার অবস্থানগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ব্রুনাই এবং বান্তাংয়ের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করার ফলে পর্তুগিজদের যে ভয় ছিল আচেহর জন্য সেই ভয়টা কিছুটা হলে তারা দূর করতে সক্ষম হয়। আচেহর আরেকটি অঞ্চল ছিল তাদের অধিকৃত, যেটি উত্তর মালের পার্লিস। এই পার্লিস 1530 সালে আচেহ দখল করে নিয়ে মালাক্কার সাথে বাংলা, সিয়াম ও পেগুর ব্যবসায়ের বিক্রয় ঘটিয়েছিল। তাই পর্তুগিজরা চেয়েছিল এই পার্লিসকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তাই 1550 সালে এটি তারা দখল করে নেয়। এভাবে মালাক্কা সহ গুরুত্বপূর্ণ আরেকটি বন্দর আচেহকেও তারা নিজেদের অধীনে আনতে সক্ষম হয়। দ্বিতীয়ত, পর্তুগিজ বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকৃতি ছিল চুক্তির মাধ্যমে সুস্বল্প সম্পর্ক স্থাপন করা। চুক্তির মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে তারা এটি কৌশল নিয়েছিল। আমরা দেখতে পাই যে এ কারণে তারা 1518 সালে থাইল্যান্ড, যার পূর্ব নাম ছিল শ্যামদেশ, সেই থাইল্যান্ডের সঙ্গে তারা বাণিজ্যিক চুক্তি করে এবং চুক্তির সঙ্গে সঙ্গে তারা উপহারও আদান প্রদান করে। থাইল্যান্ড ছাড়াও পেগুতেও তারা একটি মিশন প্রেরণ করে। এই মিশনের কাজ ছিল পেগুর সেখানকার শাসকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। সেক্ষেত্রে তারা সফল হয়েছিল। 1519 সালে তারা মার্তাবন, বর্তমানে বার্মা বা মিয়ানমার, তার সঙ্গেও তারা বাণিজ্যিক চুক্তি করেন এবং এই চুক্তির ফলে তারা সেখানে একটি ঘাঁটি নির্মাণের সুযোগ পায়। এভাবেই তারা দক্ষিণ পূর্ব এশিয়া ও বার্মার বিভিন্ন দ্রব্য এই সকল চুক্তির মাধ্যমে, বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ইউরোপে রপ্তানি করার সুযোগ তৈরি করে নেয়। তাদের আরেকটি বৈশিষ্ট্য ছিল মশলা দ্বীপসমূহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে এক্ষেত্রে তারা কিন্তু একটি উপায় খুঁজে নিয়েছিল, সেটি হচ্ছে যে তারা এই মশলা দ্বীপসমূহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যে কোনো সামরিক অভিযান পরিচালনা করবে না, বরং তারা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করবে। আর
তারই ধারাবাহিকতায় তারা একে একে অ্যাম্বয়না, টার্নেট, টিডোর, বান্দা প্রভৃতি মশলা দ্বীপের সাথে সম্পর্ক স্থাপন করে। এভাবে মালাক্কা এই সকল অঞ্চলের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপনের মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানি এবং রপ্তানির পথকে তারা সুরক্ষিত করে এবং পথটি আরো প্রশস্ত হয়। আর এর ফলে মুসলিম বাণিজ্য ক্রমেই দুর্বল হয়ে পড়ে এবং ইউরোপে পর্তুগিজরা অর্থনৈতিকভাবে খ্যাতির শীর্ষে আরোহণ করে। আরেকটি বৈশিষ্ট্য ছিল তাদের, সেটি হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে তারা তাদের বাণিজ্যিক একচেটে আধিপত্য প্রতিষ্ঠা করা বা শাসন ব্যবস্থা কায়েম করা। উপকূলীয় অঞ্চল তারা বেছে নিয়েছিল, এটি তাদের একটি কৌশল ছিল। তারা বৃহত্তর কোনো ভূভাগ দখলের পরিকল্পনা থেকে সরে এসেছিল, কারণ উপকূলীয় অঞ্চলগুলি ছিল সমুদ্রের তীরবর্তী এবং যেহেতু সেই এলাকার ব্যবসা বাণিজ্য ছিল সমুদ্র নির্ভর, জাহাজের মাধ্যমে বা নৌযানের মাধ্যমে, তাই তারা চেয়েছিল উপকূলীয় এলাকাগুলিকে শক্তিশালী করা এবং উপকূলীয় এলাকাগুলোকে সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। আর এ কারণে তারা সেখানে দুর্গ এবং বাণিজ্য বন্দরও নির্মাণ করতে সক্ষম হয়েছিল। এভাবেই ক্রমশ এডেন ও জেতা ব্যতীত ভারত মহাসাগরের সমগ্র বন্দরসমূহ তারা নিজেদের দখলে নিয়ে আসতে সক্ষম হয় এবং প্রভাব বিস্তারেও সচেষ্ট হয়। আরেকটি তাদের বৈশিষ্ট্য ছিল, মালাক্কা ছিল যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার পর্তুগিজদের প্রধান এবং সমৃদ্ধ বন্দর, তাই মালাক্কাকে তারা কেন্দ্র করে একচেটে বাণিজ্য প্রতিষ্ঠা করা, এটি তাদের অন্যতম বৈশিষ্ট্য। মালাক্কা যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়ার পর্তুগিজ অধিকৃত অঞ্চলের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো, এ কারণে গোয়া এবং ভারতের অন্যান্য পর্তুগিজ বাণিজ্য কেন্দ্র থেকে অসংখ্য জাহাজ মালাক্কার উদ্দেশ্যে রওনা হতো। আর পর্তুগিজদের রাজধানী লিসবনের বাণিজ্যকে কেন্দ্র করেই মূলত এ বিরাট বাণিজ্য বলয় গড়ে উঠেছিল। মশলা রাষ্ট্রগুলো যেমন সুমাত্রা ও জাভার গোলমরিচ, মলুকাসের লবঙ্গ, বান্দা দ্বীপপুঞ্জের জৈত্রীয় জায়ফল, এগুলো কিন্তু এই অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। আর তোমরা তো নিশ্চয়ই জানো বা এতদিনে জেনে ফেলেছো যে দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে মশলার জন্যই বিখ্যাত ছিল। এছাড়া আরো অনেক পণ্য এখানে উৎপন্ন হতো বা পাওয়া যেত। পর্তুগিজরা কিন্তু এই সকল পণ্য সংগ্রহ করে প্রথমে মালাক্কায় নিয়ে আসতো, পরে তারা চীন, জাপান, ইন্দোনেশিয়া, অন্যান্য দ্বীপে এবং বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী দেশগুলোতে এই পণ্যগুলো প্রেরণ করত। এভাবেই তারা মালাক্কা কেন্দ্রিক বিশাল ব্যবসায়িক আধিপত্য বিস্তার করে এবং একচেটিয়া বাণিজ্য তারা প্রতিষ্ঠা করে। আর মালাক্কা বন্দর দখল করায় ফলে এটি তাদের পক্ষে সম্ভব হয়েছিল। আর যেহেতু মালাক্কা ছিল সেই সময় দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি প্রধান কেন্দ্র, তাই এটি তারা নিজেদের নিয়ন্ত্রণে এনে এটিকে কেন্দ্র করে তারা তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। মালাক্কা থেকে যেমন বিভিন্ন পণ্য আনা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো, সেরকম কিছু সংখ্যক জাহাজ ভারতের পশ্চিম উপকূলের দিকে মালাক্কা থেকে রওনা দিত, আবার সেখান থেকে তারা পারস্য, নিকটপ্রাচ্য এবং উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপে প্রেরিত হতো। 1557 খ্রিস্টাব্দে ম্যাকাও বন্দরে পর্তুগিজ কুঠি প্রতিষ্ঠিত করে তারা। ম্যাকাও হচ্ছে চীনের অন্যতম একটি বাণিজ্যিক বন্দর, অর্থাৎ বলা যায় যে চীনের বাণিজ্যিক বন্দরে তারা পর্তুগিজ কুঠি স্থাপিত হলে চীনের সঙ্গে মালাক্কার বাণিজ্য আরো অনেক পরিমাণে বৃদ্ধি পায়। চীনও সে সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ ছিল, সে কারণে চীনেও তাদের এই বাণিজ্যিক কুঠি প্রতিষ্ঠার মাধ্যমে চীনের সঙ্গে তাদের যে যোগাযোগ স্থাপিত হয়, এই যোগাযোগের ফলে তারা চীন বাণিজ্যেও অংশগ্রহণ করে
এবং ক্রমে ক্রমে তারা আরো একাধিপত্য স্থাপন করতে সক্ষম হয়। তাদের আরেকটি বৈশিষ্ট্য ছিল একচেটিয়া বাণিজ্য। মূল বিষয়টি হচ্ছে সামুদ্রিক কর্তৃত্বের উপর নির্ভরশীল, আর এ কারণেই তারা সামুদ্রিক কর্তৃত্বকে নিজের হাতে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করেছে। আর সামুদ্রিক কর্তৃত্ব আবার মালাক্কার কর্তৃত্বের উপরে নির্ভরশীল ছিল, কেননা মালাক্কা প্রণালী ছিল পূর্ব পশ্চিম বাণিজ্যের প্রধান জলপথ, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্ব দিকে জাহাজ চলাচল করতে গেলে মালাক্কা প্রণালী তাদের ব্যবহার করতে হতো। আর এই কারণে তারা মালাক্কা প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, কেননা মালাক্কা প্রণালী যদি নিজেদের নিয়ন্ত্রণে আনতে তারা পারে, তবে সমগ্র সামুদ্রিক বাণিজ্যকে তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে। আর এ কারণে তারা মালাক্কা প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ নিয়েছিল। যেমন একটি হচ্ছে যে প্রত্যেকটি জাহাজকে পর্তুগিজদের কাছ থেকে অনুমতি নিতে হতো যখন তারা এই প্রণালীটি অতিক্রম করত। এছাড়াও প্রত্যেকটি জাহাজকে তাদেরকে শুল্ক দিতে হতো। এই যে দুটি ব্যবস্থা তারা গ্রহণ করে, এই দুটি ব্যবস্থা গ্রহণ করার ফলে তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হয়। আরেকটি বৈশিষ্ট্য আছে যে বাণিজ্যের প্রাধান্য বজায় রাখতে তারা মালাক্কাকে ইউরোপীয় ধাঁচে গড়ে তোলে। শুরুতেই বলেছি যে মালাক্কা দখল করার পরে তারা সেখানে একটি দুর্গ নির্মাণ করে। দুর্গ নির্মাণের পাশাপাশি মালাক্কা শহরটি বা মালাক্কা বন্দরটিকে তারা এমনভাবে তৈরি করে যেটি হবে সম্পূর্ণরূপে ইউরোপীয় দেশের মতো করে গড়ে তোলা। এ কারণে সেখানে তারা চার্চ, হাসপাতাল এবং জেসুইট পাদ্রীদের জন্য কলেজ স্থাপন করে। আর প্রতিরক্ষার জন্য শহরটিকে 240 ফুট উচ্চতা বিশিষ্ট প্রাচীর দিয়ে পরিবেষ্টিত করা হয়। এর ফলে হয় কি, তাদের এই অঞ্চলটি আরো সুরক্ষিত হয় এবং তারা এইকে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করার মাধ্যমে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া বা ভারতের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। আরেকটি তারা কাজ করেছিল নিজেদের বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য, সেটি হচ্ছে একটি দ্বিভাষী মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি করা। কেননা পর্তুগিজরা এখানে এসেছিল, এখানকার জনগণের সঙ্গে বা অন্যান্য বণিকদের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছিল। তারা এখানে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত করেছিল। এই কারণে ভাষা যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না করে, এ কারণে তারা একটি দ্বিভাষী শ্রেণী তৈরি করে, যে দ্বিভাষী শ্রেণী পর্তুগিজ এবং মালাক্কার প্রচলিত ভাষা জানত। এই দ্বিভাষী শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টির মাধ্যমে তারা সেখানে নিজেদের বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য চালানোর ব্যাপারে আরো সুযোগ সুবিধা পায়। ইউরোপীয় ভাবধারায় সৃষ্ট মধ্যবিত্ত সম্প্রদায় পর্তুগিজদের শুধু দ্বিভাষী হিসেবে কাজ করেনি, তারা আরো অন্যান্য বিষয়েও সর্বতোভাবে এই পর্তুগিজদেরকে সাহায্য সহযোগিতা করে। এদের সাহায্য সহযোগিতা পেয়েছিল বলেই পর্তুগিজরা দীর্ঘ সময় পর্যন্ত এখানে তাদের বাণিজ্যিক আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। এটি অনস্বীকার্য যে প্রায় 2 শতকের বেশি পর্তুগিজ ভাষা ছিল এশীয় সামুদ্রিক বাণিজ্য আলাপ আলোচনা যোগাযোগের মাধ্যম। এই কথাটির অর্থ হচ্ছে যে দ্বিভাষী শ্রেণী তারা তৈরি করেছিল, সেই দ্বিভাষী শ্রেণী ফলে তারা এখান থেকে চলে গেলেও এই অঞ্চলে পর্তুগিজ ভাষা সামুদ্রিক বাণিজ্য আলাপ আলোচনা যোগাযোগের মাধ্যম হিসেবে টিকেছিল। এটি তাদের একটি বড় কৃতিত্ব ছিল বা তাদের বাণিজ্যিক বৈশিষ্ট্য ছিল। সর্বোপরি আমরা বলতে পারি, এই যে এতক্ষণ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, যে বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করলাম বা তাদের প্রকৃতি নিয়ে আলোচনা করলাম, সেই প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনার মাধ্যমে একটি কথাই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পর্তুগিজরা মালাক্কা ও ইউরোপের মধ্যকার মশলা বাণিজ্য একচেটিয়াভাবে দখল করে সমুদ্র বাণিজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিল। শুধু তাই না, এই একচেটিয়া বাণিজ্য প্রতিষ্ঠার জন্য তাদের কিন্তু আরেকটি বিষয় সাহায্য করেছিল, সেটি হচ্ছে ইউরোপে মশলার অপরিমিত চাহিদা
ব্যাপারটি। ইউরোপে তখন দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা এতটাই চাহিদা সম্পন্ন ছিল যে এই মশলাকে কেন্দ্র করে শুধু পর্তুগিজ না, পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় বণিকরাও আগ্রহী হয়ে ওঠে। এর কারণ হচ্ছে যে এই মশলা শুধুমাত্র তারা রান্নার কাজে ব্যবহার করতো তা নয়, যেহেতু তখন খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হতো, এই মশলা আসার আগে ইউরোপীয়রা সাধারণত তাদের খাদ্যদ্রব্য লবণের মাধ্যমে সংরক্ষিত করত। ফলে এটি অনেক সময় তাদের কাছে ভালো লাগতো না বা জিনিস পণ্যগুলো নষ্ট হয়ে যেত। মশলা যখন তারা পেতে শুরু করলো বা মশলা যখন তাদের দেশে আসা শুরু করলো, তখন তারা এই মশলা খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা শুরু করলো। ফলে হলো কি যে মশলার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেল। এই যে মশলাকে কেন্দ্র করে তাদের যে সমুদ্র বাণিজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, কিন্তু এই নিয়ন্ত্রণ তাদের জন্য লাভজনক হলেও সেটি দীর্ঘস্থায়ী ছিল না। কেননা চীনা ও আচেহ বণিকদের প্রতিযোগিতা এবং তাদের নিজেদের বিভিন্ন বন্দর ব্যবহারের কারণে পর্তুগিজরা আন্তঃমহাদেশীয় বাণিজ্য ও আন্তঃএশীয় মুসলিম বাণিজ্য সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। ফলে যেটি ঘটল সেটি হচ্ছে যে 1641 সালে যখন ওলন্দাজরা এই অঞ্চলে আসে, তখন ওলন্দাজদেরকে বাধা দেবার মতো অবস্থা পর্তুগিজদের ছিল না, এবং এই ওলন্দাজদের আগমন বা ওলন্দাজদের দ্বারাই তাদের পতন ঘটে। ওলন্দাজ কর্তৃক মালাক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত তারা মোটামুটি বাণিজ্য একচেটিয়া বজায় রাখলেও শেষের দিকে কিন্তু তারা ক্রমাগতই দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের পক্ষে আর সম্ভব হয়নি সেই বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে পর্তুগিজদের আগমন, পর্তুগিজদের মালাক্কা দখল এবং পর্তুগিজদের মালাক্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার মশলা বাণিজ্য, বিশেষ করে সামুদ্রিক বাণিজ্যকে দীর্ঘ সময় পর্যন্ত নিজেদের অধীনে রাখা, একাধিপত্য প্রতিষ্ঠা করা, উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা, সবই কিন্তু সম্ভব হয়েছিল তাদের বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে। আমরা আলোচনা করেছি যে তারা এক্ষেত্রে শক্তিশালী দুর্গ নির্মাণ করেছে, বাণিজ্য কুঠি স্থাপন করেছে, বাণিজ্য চুক্তি করেছে, বন্ধুত্বমূলক চুক্তি সম্পন্ন করেছে, প্রয়োজনে কখনো তারা যুদ্ধ করেছে, আবার কখনো তারা বিভিন্ন সমুদ্র বন্দরগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে এনে সমগ্র বাণিজ্যকে নিয়ন্ত্রণ করেছে। যদিও সব ক্ষেত্রে তারা সফল হয়েছিল একথা বলা যায় না, কেননা মুসলমান বণিকদের তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি, যদিও তারা চেষ্টা চালিয়েছিল। আমরা দেখেছি আচেহের বিরুদ্ধে বারবার অভিযান পরিচালনা করা, বা মালাক্কা শেষ সুলতান যিনি ছিলেন সেই সুলতানের পতন, সবকিছু মিলিয়েই তারা তাদের কার্যক্রমের চালিয়ে যেতে পেরেছিল, কিন্তু শেষ রক্ষা তারা করতে পারেনি। যার কারণে আমরা দেখতে পাই 130 বছর ধরে চলা এই পর্তুগিজ বাণিজ্যিক আধিপত্যবাদের পতন ঘটে এবং তারা এই অঞ্চল থেকে চলে যেতে বাধ্য হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এর আগে আমরা জেনে নিয়েছি কিভাবে পর্তুগিজরা মালাক্কা দখল করেছিল, কিভাবে তারা এখানে তাদের আধিপত্য প্রতিষ্ঠার শুরু করেছিল। আজকে আমরা জেনে নিলাম কিভাবে তারা বা কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে এই অঞ্চলে তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং দীর্ঘ সময় পর্যন্ত তা বজায় রাখতে সক্ষম হয়েছিল। তো আশা করছি আজকের এই আলোচনা পর্তুগিজ বাণিজ্যের প্রকৃতি বা স্বরূপ, এই আলোচনার মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে এবং তোমাদের যে এই বিষয়টি সিলেবাসের অন্তর্ভুক্ত সেই বিষয়টি সম্পর্কে
তোমাদের ধারণাটা কিছুটা হলেও স্বচ্ছ হবে। এই প্রচেষ্টা আমি করেছি এবং আশা করছি আমার সেই প্রচেষ্টা কিছুটা হলেও সফল হবে যদি তোমরা এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনে থাকো এবং এই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমরা সকলেই দেখো বা চেষ্টা করো এই ক্লাসগুলি দেখার। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসটি অত্যন্ত একটি সুন্দর পদক্ষেপ। শুধুমাত্র তোমাদের জন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপটি গ্রহণ করেছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রতিটি অনলাইন ক্লাস তোমরা দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছো, তোমাদের সকলের আবারও মঙ্গল কামনা করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করো। আর আমার জন্য তোমরা দোয়া করো, আমিও যেন সুস্থ থাকতে পারি এবং তোমাদের সঙ্গে আবার আমার যেন দেখা হয়। ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনার পরিসমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।